নিহত পরিবারদের কি অবস্থা? কে খোঁজ নিছে ওদের? আমার এখন সবচেয়ে বড় কষ্ট লাগে যে আমি কেন গুলি খাই মরলাম না। পেটে নারী বুড়ি বাইর করে ফেলাইছে। যদি আজকে আমি মরে যেতাম তাহলে হয়তো আজকে এই অবহেলার শিকারটা হইতাম না। শুধু শুনি 1000 কোটি টাকা ফান্ড, শুধু শুনি এত কোটি টাকা ফান্ড, কোথায় এগুলা? তাহলে এরা যে রাস্তায় কেন? সবাই বলে কি জানেন, দেশ সংস্কার করতে আসি, অনেক ব্যস্ত আছি। যারা এই ফোন দিয়ে ভাই দেশ সংস্কার করতে আসি, তো অনেক ব্যস্ত আছি, তোমার বিষয়টা পরে দেখতেছি। আমাদের দীর্ঘস্থায়ীভাবে অন্ধ রেখে বা হাত কেটে এটা দেখিয়ে মানুষের সিম্প্যাথি নিয়ে সারা জীবন রাজনীতি করতে চাই কি, এটাও আমাদের সন্দেহান। দায়িত্ব দেওয়া হয়েছে না, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বুঝলাম উনি একজন মানুষ, 16 কোটি আমরা জনগণ, 18 কোটি আমরা জনগণ, এতগুলো উনি কিভাবে দেখবে আমি বুঝলাম ভাই, কিন্তু এটা তো ইম্পর্টেন্ট। আপনি সামান্যতম, আমি আপনাকে সাংবাদিক বা আপনাকে জিজ্ঞেস করি, গুলিটা আপনি খাইতেন, আপনার কাছে কেমন লাগতো তাহলে? এখন এই যে আপনারা যারা ভিডিও করতেছেন সাংবাদিক ভাইরা, গুলিটা আপনারা খাইতেন, আপনাদের কাছে কেমন লাগতো? এখন আপনারা ফুটেজ নেওয়ার জন্য গেছেন না, সাহস নিয়ে গেছেন না, তো তাহলে আপনারা গুলি খেলে আপনাদের কি অবস্থা হইতো? আপনাদেরও ঠিক এখানে আন্দোলনের লাইনে দাঁড়ায় থাকতে হইতো। ঠিক আজকে আহতদের যেভাবে আহতদের উপর হামলা করা হচ্ছে বা বিভিন্ন সমন্বয়কদের উপর হামলা করা হচ্ছে, যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের উপর যে হামলা করা হচ্ছে, এই হামলাটা কেন করা হচ্ছে? এর পিছনে কারা? বা এর যে আমার উপর যে হামলাটা হয়, আমি এর নামে এর বিরুদ্ধে মামলা করি, অথচ মামলার আসামিরা ঘুরতেছে জামিনে ঘুরতেছে। এটা কি ফাইজলামি? চোখের সামনে দিয়ে ঘুরতেছে, অথচ আমার হাত এমনি করে রাইখে আমার পেটে ঘুষাইছে, আমার এই পেটে আমার আইলিশ তুমি বাইর করে দিছে নারী বুড়ি এখান দিয়ে। সব দেখাইছি আমি ছবি, আপনারা মেরেই ফেলেন। আমি আবার ছবি দেখাই। আমার এখন সবচেয়ে বড় কষ্ট লাগে যে আমি কেন গুলি খাই মরলাম না। আমার কষ্ট যে আমার কেন গুলি খাই মরলাম না। এই যে আমার আইলিশ তুমি দেখেন বাইর করে ফেলাইছে, পেটে নারী বুড়ি বাইর করে ফেলাইছে। যদি আজকে আমি মরে যেতাম তাহলে হয়তো আজকে এই অবহেলার শিকারটা হইতাম না। আজকে আমার কথা না, যারা যারা চোখে গুলি খাইছে, যার পা কাটছে, যার এই হইছে, তারা এখানে রাস্তায় নেমে আসছে, তাদের সবার একই কথা, তারা কেন মরলো না? মরলে হয়তো এই অবহেলার শিকার হইতো না। ঠিক আমাদেরকে জাস্ট টিস্যু, এই যে বললো টিস্যু হিসাবে জাস্ট আমরা ফেলাই দেওয়া হচ্ছে। যদি রাষ্ট্র সংস্কার করা যদি করতেই হয়, তাহলে সবার আগে আহতদের চিকিৎসা, আহতদের মূল্যায়ন, আহতদের পুনর্বাসন করে তারপরে রাষ্ট্র সংস্কার করতে হবে। ঠিক, আমরা রাষ্ট্র সংস্কারের সবার প্রথম দাবিদার এই আহতদের মূল্যায়ন করা। উনি ওনার চোখের এখন পর্যন্ত বুলেট আছে, আমার ডান চোখে বুলেট আছে, রেটিনা নষ্ট হয়ে গেছে, বাম চোখে খুবই সীমিত দেখি, যা মানুষ ফেসছি না, অসম্ভব। আমাদের চিকিৎসা এই চিকিৎসা আমাদের এই দেশে নাই। এই চিকিৎসা বিশ্বের 4 থেকে 5টা দেশে হয়, রেটিনা চিপ লাগায়ে এবং বায়োনিক আয়ের মাধ্যমে এর চিকিৎসা আছে, বাট আমাদেরকে এটা পাঠানো হচ্ছে না। আর শুধুমাত্র উনি না, ওনাকে আমরা কিছুদিন আগেই দেখতে গেছিলাম, ওনার সাথে আরো ফালাই দিলেও কয়জন, 20 পঁচিশ উপরে অনেক মানুষ, ক্রিটিক্যাল, সবারই চোখ, অনেক যাদের 2 চোখে লাগছে। এক চোখের শুধু আমাদের না, শুধু আমার না, সবারই এই একই অবস্থা, এবং আমরা চাই এটা যেন দ্রুত চিকিৎসার মাধ্যমে তারা বাইরে নিয়ে যায়। যদি এটা দ্রুত আমার এটাও সন্দেহ হয়, আমার এটাও সন্দেহ হয় বাইরে নিয়ে হবে কিনা, এটা নিয়ে সন্দেহ। আচ্ছা, আমার এটা সন্দেহ হয় আমাদের আরো কালক্ষেপণ করে আমাদের দীর্ঘস্থায়ীভাবে অন্ধ রেখে অথবা বা হাত কেটে এটা দেখিয়ে মানুষের সিম্প্যাথি নিয়ে সারা জীবন রাজনীতি করতে চাই কি, এটাও আমাদের সন্দেহান। তার সাথে আপনাদেরকে আমি আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যে মনে করেন এটা তো ঢাকা পিজি, এখানের যদি এই অবস্থা হয়, তাহলে সমগ্র বাংলাদেশে তাহলে কি অবস্থা? সমগ্র বাংলাদেশে আহতদের তাহলে কি অবস্থা? নিহত পরিবারদের কি অবস্থা? কে খোঁজ নিছে ওদের? কতজনকে খোঁজ নিয়েছে? কতজনকে কি দিয়েছে? শুধু শুনি 1000 কোটি টাকা ফান্ড, শুধু শুনি এত কোটি টাকা ফান্ড, কোথায় এগুলা? তাহলে এরা যে রাস্তায় কেন? 3 মাস হয়ে গেছে। এবং ওপর আল্লাহ তার ইবাদতের পরে সবথেকে বেশি মূল্যায়ন করছে তার সৃষ্ট জীব মানুষকে, এবং যা কিছু তৈরি করছে সব এই মানুষের জন্য। সুতরাং দেশ সংস্কারের আগে মানুষকে সংস্কার করা এই সরকারের প্রয়োজন, মানুষকে মূল্যায়ন দেওয়ার সবচেয়ে আগে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। মানবতার ধর্ম নাম ইসলাম, যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি, সুতরাং মানবতার ধর্ম আগে পালন করা লাগবে, এবং আমাদের চিকিৎসার ব্যবস্থা করে তারা
বা অন্য কিছু করা উচিত, মানুষ সংস্কার করা আগে উচিত। শুধু চিকিৎসার ব্যবস্থা করলে হবে না, শহীদের আমরা যারা যারা শহীদের ফ্যামিলিতে দেখতে গেছি, তো ওরা সবার একটা কথা, আমার চোখের সামনে দিয়া আমার ছেলের হত্যাকারীকে আমার চোখের সামনে দিয়ে যাইতেছে। তো এগুলার কি বিচার হবে না? এগুলার কি বিচার আদৌ কি সম্ভব নাকি সম্ভব না? যদি সম্ভব না হয় আমরা বলে দেখ। আমি ছোট একটা কথা বলতে চাই, মাননীয় উপদেষ্টাকে সম্মান রেখে ওনাকে সম্মান করে আমি বলতে চাই, দেখেন আপনি একটা চেয়ার পেয়েছেন, ওটা খুব মূল্যবান চেয়ার। কেন মূল্যবান জানেন? ওটা রক্তের চেয়ার, অনেক রক্তের উপরে ওই চেয়ারটা না দাঁড়ানো। আপনার না অনেক কাজ করতে হবে। আমি জানি আপনি একজন মানুষ, আপনার কাছে এভাবে অনুরোধ করব, আমি তো সুস্থ সবল আছি, অনেকে তো অনেক হাই পাওয়ারই ওষুধ খেয়ে ওদের হয়তো মাথা কাজ করে, ওরা ঠিকভাবে কথাও বলতে পারে না, কিন্তু আমি অনুরোধ করে আপনার কাছে বলবো, আপনি দয়া করে এদের যা চায়, এরা যেভাবে চায়, যেভাবে সুন্দর হবে, আপনি ওভাবে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক, আপনি তাদেরকে আর যদি না পারেন, অনেক যোগ্য মানুষ আছে, আপনি চেয়ারটা ছেড়ে যারা যোগ্য, যারা পারবে ওদেরকে দিয়ে দেন। আমি এই সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান খান কামাল, ওর যে ছেলে মোদ্দাসের খান জ্যোতি, ও কিন্তু আমার মামলাতে গ্রেফতার হয়। আমার মামলাতে গ্রেফতার হওয়ার পর আমার মামলাতে ওকে রিমান্ড দেওয়া হয়। এরপর আমার উপর সেকেন্ড আরেকটা অ্যাটাক হয়। এই অ্যাটাকের ফলে আমার পেটের যে এখানে যে আইলিস্টুমিটা থাকে, মানে বাংলাদেশ নারী বুড়ি যেটা থাকে, এটা আমার 4 ইঞ্চি বের হয়ে পড়ে। আপনারা ছবি দেখেন, এই হচ্ছে পেটের অবস্থা। তো আমাদেরকে যদি এভাবে অবহেলা করা হয়, আমাদের বিচার, আমি এর জন্য আমার উপর যে হামলাটা হয়, তো আমাদের উপর যে হামলাটা, আমার উপর যে হামলাটা হয়, এই জিনিসটা যখন আমি সবাই বলতে যাই, যখন থানায় আমি কমপ্লেন করি, তারা গ্রেফতার করে, ঠিক আছে, কিন্তু তারা এখন জামিনে ঘুরতেছে আমার সামনে দেয়, কিন্তু তারা প্রত্যেকে আমার গায়ে এভাবে হতাহত করছে। আমার এদের প্রথমে ছাত্র আন্দোলন যারা করে, আমাকে দিয়ে সর্বপ্রথম হামলা শুরু করা হয়। এর পরের কথাতে আসি, এই আন্দোলনের প্রেক্ষিতে আমি যখন আমার বসুন্ধরাতে আসি, একের পর এক ফোন কল, আমি আমার এলাকাতে থাকতে পারতাছি না, কারণ আমার মা ওইখানে, আমি আছি এইখানে, কারণ আমার উপর মৃত্যু ঝুঁকি আছে। দেন আমি আরেকটা বিষয়ে কথা বলি, ইউজিসির যেসব কর্মকর্তারা আছে, যারা কিনা ভার্সিটি বন্ধের নির্দেশনা দিছিল, তাদের বিরুদ্ধেও আমি অ্যাকশন করি, তাদের বিরুদ্ধেও আমি মামলা করি। কিন্তু দেখা গেছে যে এটা হলো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কখনো সরকার চাইলে বন্ধ করতে পারবে না। আপনারা সবাই জানেন আন্দোলনের যে স্পৃহাটা ছিল, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো হল ছিল সবগুলো যখন বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটির যে একটা স্টক হোল্ড, এটা কিন্তু কোথাও নাই। আপনারা যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে বর্তমানে, এদের ভিতরে যতগুলো মানুষ হতাহত হয়েছে, এগুলো কিন্তু লিস্ট কিন্তু সবার উঁচুতে, কিন্তু এখানে এদের সাথে বৈষম্য করা হইতেছে। মানুষ চোখে গুলি নেওয়ার আছে, যারা যারা এখানে আছে আহত, তারা এখনো চোখে ভিতরে মাথার ভিতরে এখনো 12-14টা করে এখনো গুলি, এই স্প্লিন্টার যেগুলো কিনা মাথার ভিতরে আটকে রয়েছে, অথচ ওদের সুচিকিৎসা করা হইতেছে না। এগুলো করার জন্য আশেপাশে খালি কয়েকটা দেশের কাছে এইসব এই যে টেকনোলজি যে অপারেশন করার, এটা জাস্ট আশেপাশে হাতে গোনা কয়েকটা দেশের আর কি এই টেকনোলজিটা আছে। তো ওরা যদি এইভাবে মাথায় যদি ব্রেনে গুলি নেওয়া যদি থাকে, দেখা গেছে যে চোখ হারায় যাবো গা। চোখটা ভাই, আমরা আন্দোলন করছি, সামনে থেকে আন্দোলন করছি, আন্দোলনটা আমরা আগায় নিয়ে গেছি, পুলিশের গুলির নলের সামনে আমরা মাথা নত করি নাই। আমার গুলি লাগছে সামনে থেকে, দেখেন দৌড়াইতে গিয়ে গুলি খাই নাই, সামনে থেকে গুলি খাইছি। গুলি লাগছে চোখে, সামনে থেকে, পলাইতে গিয়ে খাই নাই, সামনে থেকে খাইছি। অথচ আমাদেরকে যে চিকিৎসা করা হইব, আমরা ভাই সবাই বলে কি জানেন, দেশ সংস্কার করতে আসি, অনেক ব্যস্ত আছি, যারাই ফোন দিই ভাই দেশ সংস্কার করতে আসি, তো অনেক ব্যস্ত আছি, তোমার বিষয়টা পরে দেখতেছি। আরে ভাই, আমরা কি দেশ সংস্কারের বাইরে? আমাদের সুচিকিৎসা ব্যবস্থা করা, আমাদের চোখের মূল্যায়ন করা, আমাদের পেটের মূল্যায়ন করা, আমাদের হাতের মূল্যায়ন করা দেশ সংস্কারের সবার প্রথম কাজ, ঠিক কিনা? ঠিক। দেশ সংস্কারের প্রথম কাজ হলো আহতদের চিকিৎসা দেওয়া, কারণ আমাদের কারণেই ওই যে ইউনুস সরকার, উনি কিন্তু ওই চেয়ারটা পাইছে, অথচ আমাদের মূল্যায়নটা আজকে এখানে। আমাদের কেন আবার আজকে রাস্তায় নামতে হলো?